সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ বিরতির পর আমরা আবারও শুরু করছি আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস স্বপন দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। আমাদের আজকের ক্লাসের বিষয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর ধারণা। প্রথমে বলে নিই যে আর্থিক বিবরণীর যে টপিকটি, আর্থিক বিবরণীর টপিকটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের একটা প্রতিষ্ঠানের একটি বছরের যে লেনদেন হয়ে থাকে, লেনদেনের চূড়ান্ত হিসাব বিবরণী হচ্ছে আর্থিক বিবরণী। এবং এই অধ্যায়টি তোমরা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এবং কি আরও উচ্চতর পর্যায়ে তোমরা এই অধ্যায়টি পাবে। তো আর্থিক বিবরণীর ধারণা, আমরা একটু অধ্যায়ে প্রবেশ করি। প্রতিটি ব্যবসায় বা সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যবসার যাবতীয় কার্যাবলী সম্পাদনের পর নির্দিষ্ট সময় শেষে তার আর্থিক অবস্থা জানতে চায়। ঠিক আছে, আর্থিক অবস্থার সবচেয়ে গ্রহণযোগ্য এবং সহজবোধ্য পন্থা হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা বা আর্থিক বিবরণী প্রস্তুত করা। হিসাব চক্রের ধাপসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। মানে একটা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, লাভ, ক্ষতি, নিট লাভ, ক্ষতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সর্বোপরি প্রতিষ্ঠানের যে চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত আর্থিক অবস্থা জানার জন্য আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। তো এরপর দেখো এখানে যে সাধারণত হিসাবকাল শেষে ব্যবসা বা সেবাদানকারী মুনাফাভোগী প্রতিষ্ঠান তাদের ব্যবসার আয়, ব্যয়, লাভ, ক্ষতি, যেটা আমি বললাম, সম্পদ, দায়, মালিকানার সাথে পরিমাণ জানার জন্য যে হিসাব বিবরণী প্রস্তুত করে থাকেন তাকে আর্থিক বিবরণী বলা হয়। আর্থিক বিবরণী বিভিন্ন অংশের ধারণা। মূলত আর্থিক বিবরণী হচ্ছে যে আর্থিক ফলাফল নির্ণয় করার, প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন করা। এই দুটি উদ্দেশ্য ভিত্তিক হল আর্থিক বিবরণীর মূল অংশ দ্বারা দুটি। কী কী সেই দুটি? বিশদায় বিবরণী। বিশদায় বিবরণীর দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে মোট লাভ নির্ণয়, আরেকটি হচ্ছে কি নিট লাভ নির্ণয়। দুটি পার্টে আমরা এটাকে ভাগ করেছি। এরপরে আছে হলো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বকে কী করে থাকি? নির্ণয় করে থাকি। তো আমরা একটু দেখি কী কী আছে এটায়। তো প্রথমে দেখো যে আর্থিক বিবরণী প্রস্তুত করার ধাপসমূহ। আর্থিক বিবরণীর পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার জন্য আন্তর্জাতিক হিসাব মান ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর 5টি ধাপ রয়েছে। সে ধাপগুলো কী কী? প্রথম হচ্ছে বিশদায় বিবরণী বা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, অথবা আধুনিককালে এটি বর্ধিত হয়ে সংগৃহীত আয় বিবরণীতে রূপান্তরিত হয়েছে, সংগৃহীত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় যে বিভিন্ন নোট, নীতিমালা এবং টিকা দিয়ে থাকে সেগুলো। ঠিক আছে, তাহলে 5টি ধাপ রয়েছে আন্তর্জাতিক হিসাব মান IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ 5টি। এবং এটি কিন্তু পরীক্ষায় তোমাদের অবজেক্টিভে আসে অনেক সময় যে আন্তর্জাতিক হিসাব মান IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কতটি? 5টি। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমরা সামনে আরও ডিটেলস আলোচনা আছে, তো আমি এখন আলোচনা করলাম না, আমরা সামনের দিকটা এগিয়ে যাই। যেমন এখান থেকে আর্থিক বিবরণীর অঙ্ক করার পদ্ধতিসমূহ। ঠিক আছে, আর্থিক বিবরণীর অঙ্ক করার পদ্ধতি সাধারণত দুটি পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক করা হয়। যেমন এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী, আরেকটি হচ্ছে বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী। এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী মূলত যা সেবামূলক প্রতিষ্ঠানটা কী করে থাকে, এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর অনুসরণ করে থাকে। তারা প্রতিষ্ঠানের সকল প্রকার আয় থেকে সকল প্রকার ব্যয়কে বিয়োগ করে কী করে থাকে, নিট মুনাফা বা নিট আয় নির্ণয় করে থাকে। ঠিক আছে, আর বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী হচ্ছে যেখানে অনেকগুলো ধাপ রয়েছে। যেমন আমরা কী করে থাকি, প্রথমে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু মোট লাভ। মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয়কে বিয়োগ করলে পাবো কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করলে এবং অন্যান্য ব্যয়কে ম্যানেজ করলে আমরা কী পাবো? নিট মুনাফা। তো ইতিপূর্বে অন্যান্য আয়, অন্যান্য ব্যয় বলে কোনো বিষয় ছিল না। এই কয়েক বছর আগেও আমরা কী করতাম, মোট লাভের সাথে আমরা কী করতাম, মোট লাভের সাথে পরিচালন আয়কে ম্যানেজ করতাম, পরিচালন ব্যয়কে পরিচালন আয়কে প্লাস করতাম, পরিচালন ব্যয়কে ম্যানেজ করতাম, পাওয়া যেত পরিচালন মুনাফা। এরপর অন্যান্য অপরিচালন আয়কে যোগ করতাম এবং অপরিচালন ব্যয়কে বিয়োগ করতাম, তো পাওয়া যেত তোমার কি? নিট মুনাফা। কিন্তু এই পদ্ধতিটা এখন প্রচলিত নাই। আমরা সরাসরি অপরিচালন আয় ব্যয়ের যে অপশনটুকু বা অংশটুকু, সেটাকে আমরা সম্পূর্ণরূপে অন্যান্য আয়, অন্যান্য ব্যয়তে কী করেছি? রূপান্তর করেছে। ঠিক আছে, তো এবার দেখো যে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী এটা কারা প্রস্তুত করবে? সাধারণত সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে তাদের নিট লাভ ক্ষতি নির্ণয় করার জন্য এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী প্রস্তুত করে থাকে। ঠিক আছে, এসব প্রতিষ্ঠানের আয়ের উপাদান ও ব্যয়ের উপাদানসমূহ সীমিত পরিসর হওয়ার কারণে তারা মূলত এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করে। যেমন বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে কিন্তু অনেক প্রকারের আয় রয়েছে, যেমন বিক্রয় রয়েছে, শিক্ষানবিশ সালামি রয়েছে, বিনিয়োগের সুদ রয়েছে, সঞ্চয়পত্রের সুদ রয়েছে, প্রাপ্ত বাট্টা রয়েছে, প্রাপ্ত কমিশন রয়েছে, অনেক কিছু রয়েছে। এই জন্য কিন্তু এখানে অনেক ধাপের প্রয়োজন রয়েছে। কিন্তু এই এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর প্রতিষ্ঠানগুলো সাধারণত এরা আয়তনে কি একটু ছোট হয়ে থাকে। ঠিক আছে, এবং যার ফলে কি তাদের আয়ের যে ধাপগুলো, আয়ের যে উৎসগুলো, এগুলো কম থাকে। এই জন্য তারা মূলত এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীটা ব্যবহার করে থাকে। তো এখানে দেখো যে
বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রস্তুতকরণ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে আমরা এই ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে অবগত হতে হবে। যেমন চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এটি হচ্ছে একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রকৌশলী প্রতিষ্ঠান, আইন সেবাদানকারী প্রতিষ্ঠান, মেরামতকারী প্রতিষ্ঠান, পরামর্শদান সংক্রান্ত প্রতিষ্ঠান বা অ্যাডভোকেসি ফার্ম যেটাকে আমরা বলি, বা অ্যাডভাইজরি ফার্ম, হোটেল ও রেস্টুরেন্ট সংক্রান্ত সেবাদানকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম এগুলো হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান, এবং এই সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মূলত এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকে। এখানে সকল প্রকার আয় থেকে আমরা সকল প্রকার ব্যয়কে কী করে থাকি, বিয়োগ করে থাকি, এবং আমরা চূড়ান্তভাবে নিট মুনাফা বা নিট আয় পেয়ে থাকি। এরপরে দেখো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর একটি সংক্ষিপ্ত নমুনা। যেমন এখানে আমরা একটা নমুনা দিয়েছি, যেমন দেখো সেবা আয়, আয় সমতে সেবা আয়, সেবার সাথে অনাদায়ী যদি থাকে যোগ হবে, বিনিয়োগের সুদ, লভ্যাংশ প্রাপ্তি, এগুলো আরও আয় থাকতে পারে, ভাড়া প্রাপ্তি থাকতে পারে। ঠিক আছে, এগুলো থাকতে পারে। তারপর ব্যয় সমতে কী আছে, বেতন খরচ, বিমা খরচ, ভাড়া খরচ, আপ্যায়ন, যাতায়াত, সম্পত্তির অবচয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এছাড়া থাকতে পারে বিজ্ঞাপন খরচ থাকতে পারে, ভ্রমণ খরচ থাকতে পারে। এই জাতীয় অনেক যত প্রকারের পরিচালন ব্যয় রয়েছে এবং অপরিচালন ব্যয় রয়েছে, সকল প্রকার পরিচালন অপরিচালন ব্যয়গুলো এখানে আসবে। এবং এখানে রয়েছে কি মোট ব্যয়। এখন এই যে আয়, এই আয় থেকে, মোট আয় থেকে আমরা যখন মোট ব্যয়কে বিয়োগ করব তখন আমরা কি পাবো, নিট মুনাফা পাবো বা নিট আয় পাবো, একই জিনিস। তো আমরা সাধারণত এখানে নিট আয় শব্দটা ব্যবহার করি, এই যেহেতু এটি সেবামূলক প্রতিষ্ঠান, এদের উদ্দেশ্য কিন্তু নিট আয় করা। সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু আবার দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে মুনাফাভোগী সেবামূলক প্রতিষ্ঠান, অমুনাফাভোগী সেবাদান প্রতিষ্ঠান, আমরা যেটাকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলি। তবে এই আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমরা ধরে নিই যেটা কি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ঠিক আছে, তো এরপরে দেখো আমাদের কি আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এখন এই বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীকে আয় ও খরচ আলাদা দেখানো হয়। ঠিক আছে, এবং এক্ষেত্রে দুটি ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ আয় ও ব্যয়ের পার্থক্যের মাধ্যমে নির্ণয় করা হয় মোট লাভ ক্ষতি, আর পরোক্ষ আয় ও ব্যয়ের পার্থক্যের মাধ্যমে নির্ণয় করা নিট লাভ ক্ষতি। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যে কিন্তু একটা চেন রয়েছে, এই মোট লাভের সাথে নিট লাভের একটা কি রয়েছে, সংযোগ রয়েছে। ঠিক আছে, যেমন আমরা কি করে থাকি, যে প্রথম যে ধাপটি বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু মোট লাভ, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে যে মোট লাভ থেকে যখন আমরা কী করবো, নিট লাভ বের করবো, তখন ওটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তো আমরা প্রথম ধাপে কী কী থাকে একটু দেখে নিই। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্য, এই যে বিক্রয় রয়েছে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টাকে আমরা কী করবো, মাইনাস করব। তো বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলা কি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এই যে প্রারম্ভিক মজুত পণ্য থেকে শুরু করে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, এটার কিন্তু একটা আলাদা নাম রয়েছে, এবং এটার নাম হচ্ছে কি তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুদকে যদি ম্যানেজ করি তাহলে পাওয়া যাবে বিক্রিত পণ্যের ব্যয়, একই কথা। ঠিক আছে, তাহলে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ মানে সমাপনী মজুদ, তাহলে পাওয়া যাবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে ম্যানেজ করলে পাওয়া যাবে মোট লাভ। এরপরে যে অপশনটি দেখছি আমরা, নিট বিক্রয় নির্ণয়। ঠিক আছে, নিট বিক্রয় নির্ণয়তে কী কী আছে, আমরা যে বিক্রয়ের কথা বললাম, বিক্রয়ের সাথে কিছু বিষয় যোগ হয়। ঠিক আছে, যেগুলো বিক্রয়কে বৃদ্ধি করে, যেমন অলিখিত বিক্রয়, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ। ঠিক আছে, বিক্রয় মূল্যে বেতন প্রদান, এগুলো প্রত্যেকটি কী হবে, প্লাস হবে। মাইনাস হবে কি বিক্রয় ফেরত, বান্তে ফেরত, বিক্রয় বাট্টা, তারপর হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণ, এগুলো প্রত্যেকটি কী হবে তোমার মাইনাস হবে। আর এই যে বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা, বাণিজ্যিক বাট্টা, এগুলো কিন্তু একই কথা। বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা, বাণিজ্যিক বাট্টা একই কথা। তাহলে বিক্রয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই যে দফাগুলো, যেগুলো প্লাস হবে এগুলোকে প্লাস করবো, এবার যেগুলো মাইনাস হবে সেগুলো মাইনাস করবো। এখানে আরও একটি বিষয় আসবে, সেটা হচ্ছে বিক্রয় ভ্যাট। যদি বিক্রয় ভ্যাট থাকে, বিক্রয় ভ্যাটটি কী হবে, মাইনাস হবে। বিক্রয় ভ্যাট এখান থেকে কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, এটা তো ভ্যাট নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় রয়েছে। যদি বলে যে ভ্যাট সহ বিক্রয় মূল্য বা ভ্যাট সহ ক্রয় মূল্য, এটার কিন্তু একটা প্রসেস রয়েছে। যেমন মনে করো আমার বিক্রয় আছে কত, বিক্রয় আছে 1,15,000 টাকা মনে করো। ঠিক আছে, 1,15,000 বিক্রয়। এখন বলেছে ভ্যাট সহ বিক্রয় মূল্য, তখন আমি এটা কী করবো, তখন 1,15,000-এর সাথে গুণ 15 ভাগ 115 হবে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে 15,000 টাকা আসবে। এখন কথা হচ্ছে যে গুণ 15 ভাগ 115, এটা কোথা থেকে আসলো। তো মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, ভ্যাট 15 টাকা, তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে, 115 টাকা। ভ্যাট সহ বিক্রয় মূল্য 115 টাকা হলে ভ্যাট 15 টাকা, 1 টাকা হলে কত, 1,15,000 টাকা হলে কত, তখন আমরা এই ঐকিক নিয়মে করলে এই ফিগারটা দাঁড়াবে, এবং এটার ক্যালকুলেশন করলে আসবে কত, 15,000 টাকা। এভাবে মূলত আমরা ভ্যাট বের করে থাকবো যদি বলে ভ্যাট সহ। ঠিক আছে,
এর পরের অপশনটা আমরা দেখি। এর পরের অপশন রয়েছে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় আমরা কিন্তু একটু আগে বলেছি যে ফর্মুলাটা কি, প্রারম্ভিক মজুত পণ্য। এই দেখো প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, যোগ নিট ক্রয়। আচ্ছা, আমরা নিট ক্রয়টা কি বাদ, আমাদের আগে বাদ গিয়েছে কিনা, 7, 8, হ্যাঁ না, এখান থেকে আমরা বের করতে পেরেছি, একসাথে দিয়ে দিয়েছি নিট ক্রয়টা। যেমন প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ হবে, আমরা যেমন নিট বিক্রয় বের করেছি নিট ক্রয়ও আমরা সেভাবে বের করতে পারবো। যেমন নিট ক্রয় বের করার ক্ষেত্রে কী কী লাগে, কী কী থাকে, ক্রয়ের সাথে অলিখিত ক্রয়টা কী হবে, যোগ হবে, ঠিক আছে। বিয়োগ হবে কী কী, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, কারবারি বাট্টা বা বাণিজ্যিক বাট্টা, তারপর হচ্ছে তোমার মুনাফাবিহীন বিক্রয়, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, ক্রয় ভ্যাট, আগরে বিনষ্ট পণ্য, এগুলো কী হবে, ক্রয় থেকে বিয়োগ হবে। তো এগুলো সবগুলো প্লাস মাইনাস করার পরে আমরা কী পাবো, নিট ক্রয় পাবো, ঠিক আছে। নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, আমরা যখন পণ্য ক্রয় করি, ক্রয় করে আনার সময় আমাদের কিছু কী হয়ে থাকে, ক্রয় করে আনার সময় কারখানায় পণ্য পৌঁছানোর আগ পর্যন্ত বা প্রতিষ্ঠানের পণ্য পৌঁছানোর আগ পর্যন্ত কিছু ব্যয় হয়ে থাকে, সেই ব্যয়গুলোকে আমরা বলে থাকি প্রত্যক্ষ ব্যয়। যেমন আমার পরিবহন ব্যয় হতে পারে, কুলির মজুরি থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার যদি কারখানার অভ্যন্তরীণ যে ব্যয়গুলো আছে, যেমন কয়লা খরচ, জ্বালানি খরচ বা কারখানার শ্রমিকের বেতন, কারখানার যন্ত্রপাতির অবচয়, এগুলো প্রত্যেকটি প্রত্যক্ষ খরচ হিসেবে বিবেচিত হবে। যেমন এখানে কী কী ব্যয় রয়েছে দেখো, যেমন মজুরি বেতন, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, নগর শুল্ক, আবগারি শুল্ক, কারখানার খরচ, কারখানার ভাড়া, কারখানার গ্যাস পানি বিদ্যুৎ বিল, জ্বালানি খরচ ইত্যাদি, ঠিক আছে। এটা তাহলে এখন কথা হচ্ছে যে এখানে প্রত্যক্ষ খরচ বলতে আমরা ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলোকে বুঝে থাকি, এবং কারখানার অভ্যন্তরে যে ব্যয়গুলো হয়ে থাকে সেগুলো কিন্তু মূলত হচ্ছে কি তোমার ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। যেমন এখানে আরও কিছু ব্যয় থাকতে পারে, যেমন ড্রয়িং অফিসের বেতন, এভাবে এরকম থাকতে পারে, ঠিক আছে। এটা তো এখানে আরও একটা বিষয় খেয়াল করবে, এই আমরা যখন এই যে বিক্রিত পণ্য ব্যয় বের করব, অনেক সময় দেখবে যে যন্ত্রপাতির অবচয় বলা থাকে, যন্ত্রপাতির অবচয়। তখন যন্ত্রপাতির যে অবচয়ের বিষয়টা, যন্ত্রপাতির অবচয় কিন্তু মূলত একটা পরিচালন ব্যয়। কিন্তু যখন আমরা আর্থিক বিবরণী করব, আর্থিক বিবরণী করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে কারখানার মানে বিশদায় বিবরণী যখন করব, কারখানার সংক্রান্ত কোনো ব্যয় আছে কিনা। যদি কারখানার সংক্রান্ত কোনো ব্যয় থাকে, ওই কারখানার ব্যয় থাকলে বুঝতে হবে এটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্ক, এবং সেক্ষেত্রে যন্ত্রপাতির অবচয়টা কিন্তু প্রত্যক্ষ ব্যয় হিসাবে কী হবে, বিবেচিত হবে, ঠিক আছে। এরপরে দেখো যে বিক্রয়, মুনাফাহীন বিক্রয়, এটা আমরা আগে বের করেছি। নিট ক্রয়, মোট লাভ নির্ণয়, হ্যাঁ মোট লাভ নির্ণয়টা টোটাল সামারিটা এখানে চলে এসছে। বিক্রয়, নিট বিক্রয়ের কাজ করলাম এখানে আমরা, বিক্রয় এই টোটালটা হচ্ছে নিট বিক্রয়, ঠিক আছে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। বা বিক্রিত পণ্যের ব্যয়, পুরাটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য, ঠিক আছে। তাহলে পাওয়া যাবে বিক্রিত পণ্যের ব্যয়। সবগুলোকে প্লাস মাইনাস করে আমরা কী পাবো, বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আর বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করে পাবো আমরা মোট মুনাফা। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করবে, সমাপনী মজুত পণ্যের যদি দুটা মূল্য দেওয়া থাকে, ক্রয় মূল্য এবং বাজার মূল্য, তো সেক্ষেত্রে আমরা কম মূল্য যেটা, ছোট মূল্য যেটা, ওটাকে কী করবো, গ্রহণ করব। এর কারণটা কি, রক্ষণশীল নীতি অনুযায়ী আমরা কী করে থাকি, সমাপনী মজুত পণ্যের ছোট মূল্যকে নির্ধারণ করে থাকে। এই রক্ষণশীল নীতি অনুযায়ী কারবারের সমূহ যে ক্ষতিকে বিবেচনা করা হয়, লাভকে বিবেচনা করা হয় না। সেক্ষেত্রে আমরা যদি বেশি মূল্যকে গ্রহণ করি, তাহলে আমাদের কারবারের দায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তখন আমরা কী করি, ছোট মূল্যটাকে কী করি, বিবেচনা করি। এটা একটু, এই বিষয়টা একটু খেয়াল রাখবে আর্থিক বিবরণী করার ক্ষেত্রে। এরপর দেখো হলো বিশদায় বিবরণী নিট লাভ নির্ণয়। তো মোট লাভ নির্ণয়ের দেখো যে ফর্মুলা, মোট লাভের সাথে আমরা যদি পরিচালন আয়কে যোগ করি, এবং পরিচালন ব্যয়কে যদি ম্যানেজ করি, তাহলে পাবো পরিচালন মুনাফা। বা অথবা আমরা যদি মোট লাভ থেকে পরিচালন মুনাফা পাবো, পরিচালন আয় ম্যানেজ পরিচালন ব্যয়। এই ফর্মুলাটা কিন্তু পূর্ববর্তী ফর্মুলা, এটা আগের ফর্মুলা। মোট লাভ মাইনাস প্লাস পরিচালন আয় মাইনাস পরিচালন ব্যয়, এটা কিন্তু আগে ইউজ করা হতো, এখন কিন্তু ইউজ হয় না, পরিচালন মুনাফা। অথবা বর্তমানে যে ফর্মুলাটি ইউজ হচ্ছে সেটা হচ্ছে এটা, মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু পরিচালন মুনাফা। তোমরা এই ফর্মুলাটি ইউজ করবে। তবে বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এখনও সেই পুরাতন পদ্ধতিতে করে থাকে। তো যারা পুরাতন পদ্ধতিতে করে তারা এই ফর্মুলাটি ইউজ করবে, মোট লাভ যোগ পরিচালন আয় মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু পরিচালন মুনাফা। আর যারা নতুন যে পদ্ধতি অবলম্বন করছে তারা এটা করবে, ইউজ মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু পরিচালন মুনাফা। এখন পরিচালন মুনাফার সাথে যারা পুরনো ফর্মুলা ইউজ করবে তারা কি করবে, পরিচালন মুনাফা যোগ অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় মাইনাস ইকুয়ালস টু নিট মুনাফা। নিট মুনাফার সাথে আমরা যদি অন্যান্য আয়কে যোগ করি, অন্যান্য ব্যয়কে, আচ্ছা এটা নিট মুনাফা, ঠিক আছে। এটা একটা ফর্মুলা যে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়কে যোগ করবে এবং অপরিচালন ব্যয়কে বিয়োগ করবো, তাহলে পাওয়া যাবে নিট মুনাফা। আবার যদি আমরা এটা করি যে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়কে যোগ করি এবং অন্যান্য ব্যয়কে ম্যানেজ করি, তাহলে পাওয়া যাবে কি, নিট মুনাফা। আর মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু পরিচালন মুনাফা যোগ অন্যান্য মাইনাস অন্যান্য ব্যয়, এটা হচ্ছে নতুন ফর্মুলা, এটাকেই আমরা ইউজ করবো, ঠিক আছে। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করবো, এটা।
এটা আমরা ইউজ করবো, আর এখান থেকে ইউজ করবো এটা মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে যোগ করবো কি অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয় ইকুয়ালস টু নিট মুনাফা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমরা ইউজ করি। এবার আমরা একটু পরিচালন আয় ব্যয় সম্পর্কে দেখি। পরিচালন ব্যয় কি? পরিচালন ব্যয় হচ্ছে কারবারের অফিস প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত যে ব্যয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়। মানে কারবার পরিচালনা করতে গিয়ে আমার যে ব্যয়গুলো হয়ে থাকে, এখন কী কী ব্যয় হয়ে থাকে, যেমন অফিস কর্মচারীর বেতন দেওয়া লাগতে পারে, অফিসের ভাড়া দেওয়া লাগতে পারে, অফিসের গ্যাস পানি বিদ্যুৎ বিল দেওয়া লাগতে পারে, অফিস কর্মচারীর বেতন দেওয়া লাগতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি পরিচালন ব্যয়। যেমন এখানে দেখো কী কী ব্যয় রয়েছে, যেমন আমি আগে বলেছিলাম যে অফিস প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত ব্যয়। তো এখানে খেয়াল করো, বেতন, অফিস ভাড়া, বিক্রয় পরিবহন, এই যে বিক্রয় সংক্রান্ত ব্যয়, বিক্রয় পরিবহন, প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন, বিজ্ঞাপন, এগুলো প্রত্যেকটা বিজ্ঞাপন, এই যে এগুলো হচ্ছে বিক্রয় সংক্রান্ত ব্যয়। ঠিক আছে, প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন, বিজ্ঞাপন খরচ, বীমা প্রিমিয়াম, স্থায়ী সম্পত্তির অবচয়, সুনামের অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন, ছাপা ও মনিহারি, রপ্তানি শুল্ক, ভ্রমণ খরচ, আপ্যায়ন খরচ, ডাকতার ইত্যাদি। এই যে আরও খরচ রয়েছে। তো এখানে আরও একটা বিষয় আছে যে অনাদায়ী পাওনা নিয়ে একটা বিষয় থাকে, এটা তোমরা অনেকেই ঝামেলা করে থাকো অনাদায়ী পাওনা নিয়ে। যেমন এই যে পুরাতন অনাদায়ী পাওনা বা কুরিন, এটা কোথায় থাকবে? এটা মূলত রেয়ামিলে থাকে। ঠিক আছে, রেয়ামিল থেকে নিব আমরা। এর সাথে যোগ করবো নতুন অনাদায়ী পাওনা, যেটা সমন্বয় থাকে। সমন্বয় বলা থাকে যে দেনাদারের কাছ থেকে 5,000 টাকা আদায়যোগ্য নয়, এই জাতীয় কথাগুলো হবে নতুন অনাদায়ী পাওনা। এটা কী হবে? যোগ হবে। তারপর যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি, এটা আমরা কীভাবে বের করব? এটা মূলত আমরা বের করবো দেনাদার থেকে। দেনাদারের সাথে আমরা কী করবো? অলিখিত বিক্রয় যদি থাকে যোগ করব, এবং যদি অলিখিত বিক্রয় ফেরত থাকে বিয়োগ করব, যদি নতুন অনাদায়ী পাওনা থাকে মাইনাস করব, যদি অনাদায়ী পাওনা আদায় থাকে মাইনাস করবো। তারপর নিট দেনাদার বেরোবে, এবং নিট দেনাদারের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতির যে হারটা দেওয়া থাকবে, ওই হারটাকে গুণ করলে আমরা কী পাবো? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি পাবো, এটাও যোগ হবে। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা থাকবে হলো রেয়া মিলে। ঠিক আছে, নতুনটা থাকবে সমন্বয়। এইভাবে প্লাস মাইনাস করে আমরা কী বের করবো? পরিচালন ব্যয়। ঠিক আছে, পরিচালন ব্যয়ের সাথে আমরা কি যোগ করব? অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। অন্যান্য আয় থেকে কী আছে দেখো? প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের মুনাফা, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, উত্তোলনের সুদ, তারপর হচ্ছে প্রদত্ত ঋণের সুদ, সঞ্চয়পত্রের সুদ, শেয়ার হস্তান্তর ফি। ঠিক আছে, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের মুনাফা। ঠিক আছে, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, এগুলো প্রত্যেকটি হচ্ছে কি তোমার অন্যান্য আয়। ঠিক আছে, এরপর অন্যান্য ব্যয়তে কী কী আছে দেখো? ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, চুরি ছিনতাই বা দুর্ঘটনাজনিত অস্বাভাবিক ক্ষতি বা বিবিধ ক্ষতি, এগুলো হচ্ছে তোমার কি অন্যান্য ব্যয়তে থাকবে। ঠিক আছে, এরপর আমরা দেখি কি আছে? আর্থিক অবস্থার বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই ফিনান্সিয়াল এটাকে আরেকটা নাম আছে যে আর্থিক অবস্থার বিবরণী ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে পারি, অথবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বলতে পারি। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এটা আমরা ইউজ করে থাকি। তো এখানে দেখো সম্পদ, প্রথম পার্টটি হচ্ছে সম্পদ। সম্পদে আমরা যদি চলতি সম্পদ ধরি, চলতি সম্পদ কোনগুলো? যেগুলোর উপযোগ 1 বছরের মধ্যে কী হয়ে যায়? শেষ হয়ে যায়। ঠিক আছে, এগুলোকে আমরা বলে থাকি চলতি সম্পদ। যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল। ঠিক আছে, অগ্রিম খরচ, বকে আয়, বিনিয়োগের অনাদায় সুদ, অগ্রিম খরচ, বকে আয়, চালানি কারবারের পণ্য প্রেরণ, বা তোমার কি ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স, অব্যবহৃত মনিহারি বা অফিস সরবরাহ মজুদ বা সমাপনী মজুদ পণ্য বা অবিকৃত পণ্যের ব্যয়, এগুলো প্রত্যেকটি হচ্ছে কি চলতি সম্পদ। ঠিক আছে, এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদে কী থাকবে? বিনিয়োগ থাকবে, বিনিয়োগ, সঞ্চয়পত্র, ঋণপত্র, এই তিনটে হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদে কী কী থাকবে? সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, ফ্রাঞ্চাইজি, কারিগরি জ্ঞান, ভূমি ও দালান কোঠা, আসবাবপত্র, ইজারা সম্পদ, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ইজারা যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ঘোড়া ও গাড়ি, তারপর যদি থাকে প্রিমিসেস, এগুলো প্রত্যেকটি হচ্ছে কি তোমার স্থায়ী সম্পদ। ঠিক আছে, স্থায়ী সম্পদ আবার 2 ধরনের হয়ে থাকে: দৃশ্যমান স্থায়ী সম্পদ, অদৃশ্যমান বা অদৃশ্যমান স্থায়ী সম্পদ, অথবা স্পর্শনীয় স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। যেমন এই যে এই হিসাবগুলো, যেমন সুনাম থেকে প্যাটেন্ট, ফ্রাঞ্চাইজি, কারিগরি জ্ঞান পর্যন্ত, এগুলো প্রত্যেকটা হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আর বাকি এগুলো হচ্ছে কি স্পর্শনীয় স্থায়ী সম্পদ। ঠিক আছে, অলিক সম্পদ বা সমন্বিত ব্যয়, যেগুলো মূলত সম্পদ নয়, এগুলো কারবার প্রতিষ্ঠার ক্ষেত্রে বা কারবারের মূলধন গঠনের ক্ষেত্রে যে এই জাতীয় ব্যয় হয়ে থাকে, সেগুলো হচ্ছে মূলত অসমন্বিত ব্যয় শিরোনামে বা অলিক সম্পদ শিরোনামে আমরা কী করে থাকি? প্রতি বছর সম্পদের সাথে এগুলোকে কী করে থাকি? সমন্বয় করে থাকে বা অ্যাডজাস্ট করে থাকে। যেমন এখানে কী কী আছে? যেমন বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, ব্যবসায় স্থানান্তর খরচ, শেয়ার অবহার, অবলেখকের কমিশন, ব্যবসায় গঠন খরচ, ব্যবসায় নিবন্ধন ফি, এগুলো হচ্ছে কি অলিক সম্পদ। এই ছিল আমাদের সম্পদ। এরপর আমরা দেখি যে